দ্বাদশ বসন্তের নীল চিঠি লিখেছেন ইয়াজ ইনসাফ দেওয়ান, পর্ব সংখ্যা 3 ও 4। রাত তখন প্রায় 3টা। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে ইয়াজ গাড়িটা বাড়ির গ্যারেজে পার্ক করলো। সারাদিনের ক্লান্তি আর মাথা ভর্তি এলোমেলো চিন্তা তাকে ভেতর থেকে নিঃশেষ করে দিচ্ছে। গাড়ির দরজা খুলে নামতেই ঠিক তখনই গেট দিয়ে আরেকটা গাড়ি ঢুকলো। গাড়িটা পার করে বেরিয়ে এলেন ইলহাম দেওয়ান। তিনিও একজন ডাক্তার। আজ তার নাইট ডিউটি ছিল, তাই এক রাতে ফেরা। ইয়াজকে দেখে ভ্রু কুঁচকে বললেন, এই ইজু, এখন বাসায় আসছিস? তোর তো আজ নাইট ডিউটি ছিল না? তুই না স্টুডেন্টদের নিয়ে হেলথ চেক আপ ক্যাম্পে গিয়েছিলি? অনেক আগেই তো ফেরার কথা ছিল, এখন আসছিস কেন? ইয়াজ ঠোঁটের কোণে হালকা হাসি টেনে ছোট আব্বুর দিকে তাকালো। ছোট আব্বু, এত জাসুসের মতো জেরা করছো কেন? ছোট আম্মুর কাছ থেকে ট্রেনিং নিচ্ছ নাকি? আমি জায়ানের সঙ্গে ছিলাম, একটু আড্ডা, তারপর খাওয়া দাওয়া, এই আর কি। ইলহাম কাঁধে হাত রেখে হেসে বললেন, তোরা ভাইগুলো কি দিয়ে তৈরি বলতো? বাপ চাচার সামনেই এমন নির্লজ্জের মতো মিথ্যা বলে ফেলিস। তোর মা যদি শোনে, তোর খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। ইয়াজ হেসে উত্তর দিল, আমার বাপ চাচার কাছ থেকেই তো শিখেছি। তোমরা এই বয়সে কি করতে সেটা আমাদের বেশ ভালোই জানা আছে। এই বয়সে একটু আধটু এসব খেলে কিছু হয় না। কথাটা শুনে ইলহাম হো হো করে হেসে উঠলেন। বেটা, মুখে মুখে তর্ক করাই শিখেছিস শুধু। আচ্ছা, অনেক হয়েছে, যা আগে ফ্রেশ হয়ে আয়, আমিও ফ্রেশ হয়ে আসছি, তারপর একসঙ্গে রাতের খাবার খেয়ে নেব, ওকে? ছোট আব্বু। দুজনেই ভেতরে ঢুকে নিজেদের রুমে চলে গেল। প্রায় 40 মিনিট পর ডাইনিং টেবিলে পাশাপাশি বসে রাতের খাবার খেলো তারা। গল্পের ফাঁকে ইয়াজকে অদ্ভুত অদ্ভুত অন্যমনস্ক লাগছিল। ইলহাম সেটা খেয়াল করলেও কিছু জিজ্ঞেস করলেন না। ভাবলেন হয়তো সারাদিনের ক্লান্তি। খাওয়া শেষ করে ইলহাম নিজের রুমে চলে গেলেন। ইয়াজও নিজের রুমে ঢুকে সব লাইট না জ্বালিয়ে শুধু বারান্দার পাশের লাইটটা জ্বালালো। পকেট থেকে সিগারেট বের করে একটা ধরালো সে। আগুনের ছোট্ট লাল বিন্দুটা অন্ধকারে জ্বলে উঠল। একটা দীর্ঘ টান দিয়ে ধোঁয়াটা ধীরে ধীরে বাতাসে ছেড়ে দিল। মাথার ভেতর বারবার ভেসে উঠছে একটা ফ্যাকাশে মুখ, বড় বড় ভীতু চোখ, আর কোমর ছুঁয়ে যাওয়া অদ্ভুত সুন্দর লম্বা কালো চুল। হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর যখন প্রথম মেয়েটাকে দেখছিল, মাত্র কয়েক সেকেন্ডের জন্য সত্যি চোখ সরাতে পারেনি সে। পরক্ষণেই নিজের উপরই বিরক্ত হয়েছিল। ধুর, কী সব ভাবছিস ইয়াজ? ও তো একটা 12 বছরের বাচ্চা মেয়ে। আরেকটা টান দিল সিগারেটে। মনে পড়ে গেল এতিমখানার গেটের সামনে দাঁড়িয়ে থাকা আদিবার সেই শেষ চাহনিটা। কোনো অভিযোগ ছিল না, কোনো আবদারও ছিল না। চোখ দুটো শেষ মুহূর্ত পর্যন্ত তার গাড়িটার দিকেই স্থির হয়েছিল। ইয়াস ধীরে ধীরে চোখ বন্ধ করলো। অকারণ একটা অস্বস্তির বুকের ভেতর জমাট বাঁধছে তার। সে নিজেকেই বোঝানোর চেষ্টা করলো, ঠিকই তো করেছি, এটাই ওর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু অদ্ভুত ব্যাপার, যতবার নিজেকে এই কথাটা বোঝাতে চাইছে, ততবারই আদিবার সেই নিঃশব্দ নিষ্পাপ দৃষ্টিটা তার বুকের ভেতরটা আরও ভারী করে দিচ্ছে। ইয়াস সিগারেটটা ফেলে রুমে এসে ঝটপট হয়ে শুয়ে এসির পাওয়ার বাড়িয়ে দিল। সারাদিনের ক্লান্তিতে চোখে ঘুম আসতে সময় লাগলো না। অন্যদিকে অনাথ আশ্রমে আসার পর থেকে আদিবার আশ্রমের দায়িত্বে থাকা এক আন্টি তাকে ছোট্ট একটা রুমে নিয়ে গিয়েছিলেন। রুমটাতে সারি সারি করে ছোট ছোট লোহার খাট রাখা। প্রতিটা খাটে একটা করে পাতলা গদি, ভাঁজ করা কম্বল আর ছোট্ট বালিশ। সেখানে তার মতোই আরও অনেক শিশু আছে। কেউ 5 বছরের, কেউ 7, কেউ বা 10। কিন্তু আদিবা এসে পর্যন্ত এখানের একটা বাচ্চার সঙ্গেও কথা বলেনি। চুপচাপ নিজের জন্য বরাদ্দ করা ছোট্ট বিছানায় গিয়ে বসে রইল। ছোট্ট ব্যাগটা বুকের সঙ্গে শক্ত করে জড়িয়ে ধরে শুধু একবার দরজার দিকে তাকিয়েছিল। মনে হচ্ছিল এই বুঝি সেই সাদা গাড়িটা আবার ফিরে আসবে। এই বুঝি ইয়াজ এসে বলবে, চলো তোমাকে নিতে এসেছি। কিন্তু কেউ আসেনি। রাত গভীর হলে আশ্রমের সব বাচ্চা ঘুমিয়ে পড়লেও আদিবার চোখে ঘুম আসেনি।
পাশ ফিরে শুয়ে অনেকক্ষণ দরজার দিকে তাকিয়েছিল। এক সময় না জানতেই চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ছিল বালিশে। সকালবেলা ভোরের আজান শেষ হয়েছে কিছুক্ষণ আগে। দেওয়ানবাড়ির চারপাশে হালকা কুয়াশার আস্তরণ, বাগানের ঘাসের ডগায় শিশির জমেছে। চারদিকে এত প্রশান্ত নীরবতা। এই নীরবতার মাঝেই ইকবাল দেওয়ান জায়নামাজ গুছিয়ে রেখে গম্ভীর গলায় বললেন, পচা, এই পচা, কোথায় গেলি? জি বড় স্যার, বলতে বলতে দৌড়ে হাজির হলো পচা মিয়া। সবাই মর্নিং ওয়াকের জন্য রেডি হয়েছে। কি দেখ আর যা, ইজুকে ডেকে আন, বল নামাজ পড়ে যেন তাড়াতাড়ি নিচে আসে। আচ্ছা বড় স্যার। দুতলার করিডোর পেরিয়ে ইয়াজের রুমের সামনে এসে দাঁড়ালো পচা মিয়া। দরজায় কয়েকবার জোরে ধাক্কা দিল। পেঁয়াজ আব্বা, পেঁয়াজ আব্বা, দরজা খোলেন। ভেতরে তখন গা এলিয়ে ঘুমিয়ে আছে ইয়াজ। চোখ না খুলেই বিরক্ত গলায় বিড়বিড় করলো, কে রে? সকাল সকাল মানুষকে ঘুমাতে দিবি না? মানুষ কি একটু শান্তিতে ঘুমাতেও পারবে না? আরও কয়েকবার ধাক্কা পড়তে বিরক্তিতে উঠে বসলো সে। চুলগুলো এলোমেলো, চোখ আধ খোলা, পরনে শুধু কালো 3/4, খালি গা, ঘুম জড়ানো, মুখে বিরক্তি স্পষ্ট। হাই তুলতে তুলতে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা পচা মিয়াকে দেখে কপাল কুঁচকে গেল। কি হয়েছে? পচা মিয়া দাঁত বের করে বলল, বড় স্যার ডাকে। পেঁয়াজ আব্বা। ইয়াস 2 সেকেন্ড চুপ করে ওর দিকে তাকিয়ে রইল। তারপর দাঁত চেপে বলল, আমার নামের গোষ্ঠীর হাড়ে হলুদ না দিলে তোমার হয় না? পচা মিয়া নিষ্পাপ মুখে তাকিয়ে রইল। ইয়াজ এবার ধীরে ধীরে উচ্চারণ করলো, বলো ইয়াজ। পচা মিয়াও মন দিয়ে বলল, রাগ করো কে? আমি ঠিক কইরা কইতাছি, পেঁয়াজ। ইয়াজ 2 হাত কোমরে দিয়ে উপরের দিকে তাকালো। ওয়াও, আই অ্যাম তো অবাক, এত সুন্দর নামটার গোষ্ঠীর হাড়ে আবারও হলুদ লাগিয়ে দিলে। এবার আমিও তোমার নামের গোষ্ঠী মারি, পাছা মিয়া। পচা মিয়া হাঁ করে তাকিয়ে রইল। ইয়াজ মাথা নেড়ে বলল, সাত সকালে উঠে কি করো তোমরা? যাও আব্বুকে বলো নামাজ পড়ে আসছি। পচা মিয়া মাথা নেড়ে বলল, আচ্ছা। পেঁয়াজ আব্বা দৌড় দিল। ও চলে যেতেই ইয়াজ দাঁত কেচিয়ে বিড়বিড় করে বলল, শালা, নামের গোষ্ঠী না মানলে ওর শান্তি হয় না। কিছুক্ষণ পর ফজরের নামাজ আদায় করে গায়ে ট্রাক স্যুট চড়িয়ে নিচে নেমে এলো ইয়াজ। রান্নাঘরে ছোট আম্মু আরিবা দেওয়ান ব্যস্ত হাতে নাস্তা বানাচ্ছে। উকি দিয়ে নিজের আম্মু মেহজাবিন দেওয়ানকে খুঁজলো ইয়াজ, পেল না। তার মানে উনি হসপিটালের ডিউটিতে আছে। তিনিও একজন ডাক্তার। ড্রয়িং রুমে আসতেই চোখে পড়ল বাবা ইকবাল দেওয়ান আর ছোট আব্বু ইলহাম দেওয়ান সোফায় বসে গল্প করছেন। তাদের পাশেই বসে আছে বাড়ির বাকি 2 ছেলে, ইয়াস আর ইউভান। ইয়াসের বয়স 23, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স 3য় বর্ষের ছাত্র। লম্বায় প্রায় 6 ফিট। 3 ভাই একই রকম লম্বা, ফর্সা। ইয়াস হলো ইয়াজের আপন ছোট ভাই, আর ইউভান, ওর বয়স 24, ছোট আব্বুর একমাত্র ছেলে। সেও বিশ্ববিদ্যালয়ে পড়ে। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, চুয়ালটা ধারালো। ইয়াজকে দেখেই ইউভান দুষ্টু হাসি দিয়ে বলল, ওহো ইউজু ভাই, অবশেষে ঘুম ভাঙল। ইয়াজ কোনো উত্তর দিল না, চুপচাপ গিয়ে কানে হেডফোন গুঁজে নিল। সেটা দেখে ইউভান মুখ কুঁচকে ফেলল। ও জানে ইয়াজ এমনই। ইয়াস ততক্ষণে শুয়ে পড়েছে। ইউভানের কোলে 2 ভাই মিলে গল্প শুরু করলো। ইকবাল দেওয়ান সোফা থেকে উঠে দাঁড়িয়ে বললেন, চলো বের হওয়া যাক। ব্যাস 5 জন একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। সামনে ইকবাল দেওয়ান আর ইলহাম দেওয়ান ধীর পায়ে হাঁটছেন, নিজেদের মধ্যে গল্পে মশগুল। তাদের থেকে বেশ খানিকটা পেছনে 3 ভাই। ইয়াজ কানে হেডফোন লাগিয়ে নিজের ছন্দে জগিং করছে, আর তার 2 পাশে ইয়াস আর ইউভান। দুজনের মুখ বন্ধ হওয়ার কোনো লক্ষণই নেই। হঠাৎ করেই তাদের সামনে এসে দাঁড়ালো একজন 3য় লিঙ্গের ব্যক্তি। দুজনে জগিং থামিয়ে মাথা তুলে তাকালো। লোকটি ইয়াসের একেবারে সামনে এসে দাঁড়াতেই ইয়াস ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি চাই ভাই? লোকটি কোনো ভনিতা না করে সোজা সাপটা বলল, টাকা দে। ইয়াস 2 হাত ছড়িয়ে অসহায় মুখে বলল, ভাই সত্যি বলছি, টাকা আনি নাই, জগিং করতে বের হয়েছি, মানিব্যাগ বাসায় রেখেই এসেছি। লোকটি এবার ইউভানের দিকে তাকিয়ে বলল,
তাহলে তোর পাশেরটার কাছ থেকে নিয়ে দে। ইয়াশ ইউভানের দিকে তাকাতেই ইউভান মাথা নেড়ে বুঝিয়ে দিল তার কাছেও কোনো টাকা নেই। ইয়াশ আবার বলল, সত্যি ভাই, আমাদের কারো কাছেই টাকা নেই, থাকলে অবশ্যই দিতাম। কিন্তু লোকটি যেন কিছুতেই মানতেই রাজি না। ইয়াশের কথার বিপরীতে বলল, দিবি মানে দিবি, না হলে কিন্তু এখানে সবার সামনে সব খুলে ফেলবো। এখন দিবি কিনা সেটা বল। সত্যি নাই, থাকলে কই থেকে টাকা দিব। ইয়াসের কথা শুনে রাগান্বিত হয়ে বলল, তোরা দিবি মানে দিতেই হবে, না হলে এই তোকে কিন্তু ধরে নিয়ে চিপাই যাব, দেখতেও সেই আছিস। কথা বলে ইয়াসের দিকেই এগিয়ে আসলো। ইয়াস এতক্ষণে ভালোভাবে কথা বলছিল, লোকটার হজম হলো না। ইয়াস এবার মুখ দিয়ে একটা হাসি দিয়ে বলল, যাই বলিস, তোর ফিগারটা মাগার জোশ বানাই, সোস পুরাই হটকেক। কথাটা বলে ইয়াস নিজের নিচের ঠোঁট হালকা করে কামড় দিয়ে তাকালো। লোক দুটো অবাক, সাথে হলো সাধারণত ওদের সাথে কেউই এমনভাবে কথা বলে না, আর এই ছেলে কিনা তাকে এগুলো বলছে। লোক দুটো কিছু বললে তার আগে ইয়াস এক হাত চেপে ধরে পড়ল, তোরে আজকা খাইয়ালামো। ইয়াসের কাণ্ড দেখে ইউএনও এবার তাল মিলালো। ওর হাতে আর একজনের হাত ধরে বলল, ইয়াস, আমার এইটা পছন্দ হয়েছে, তুই ওরে নে, আমি এইটাকে নেই। উফ, কি দেখতে রে, পুরাই হটি হটি, আর ওয়েট করতে পারছি না, চল চল। কথাটা বলেই হাত ধরে টেনে হাঁটা শুরু করলো। এবার লোকটা একটু ভয় পেল, এই শালারা কি সত্যি ইটিসপিটিস করবে। লোক দুইটা এবার ইয়াস আর ইউভানের কাছ থেকে নিজেদের হাত ছাড়াতে জোরে চিল্লিয়ে বলল, এই শয়তানের নাতি, তুই কার সাথে কি করতে চাইতাছস জানোস শালা? ইয়াস বলল, জানি তো হটকেক, তোকে তো খেয়ে ফেলবো। লোকটি এবার ইয়াসের হাতের থেকে জোরে ঝাড়া দিয়ে দিল, হাতটা ছাড়িয়ে উল্টো দিকে দৌড় দিল আর চিল্লিয়ে বলে উঠল, শয়তানের নাতি, তুই হলি উচ্চতর লেভেলের শয়তান শালা। ইয়াস ও পিছন পিছন জোরে দৌড় দিল, চিল্লিয়ে বলতে লাগলো, তোদের ভালো মতো বলছি, শুনিসনি তোরা? আমি শুকনা মরিচ ডলে দিব শালা, আয় খালি হাতের কাছে দাঁড়া, কই যাচ্ছিস? ইউভান যে লোকটিকে ধরেছিল সেও দৌড় দিল আরেক দিকে, সেটা দেখে হো হো করে হেসে দিল। আমারে না নিয়া পালাচ্ছ কেন জানেমান? হরমোনের জ্বালা ধরিয়ে পালিয়ে যাও কেন? প্লিজ যেও না। এর ভেতরেই ইয়াস হাঁপাতে এসে দাঁড়ালো ইউভানের পাশে। তোর মালটাও চলে গেল কই? ভাবলাম একটা গেছে আর একটার সাথে দুইজন মিলে শুরু করব। দুজন গল্প করতে করতে সামনে এগোতেই খেয়াল করলো বেশ খানিকটা সামনে ইয়াস নিজের মতো জগিং করছে, কানে হেডফোন লাগানো। ইয়াস দৌড় দিয়ে সামনে যেতে গিয়ে খেয়াল না করে সোজা গিয়ে ইয়াজের কাঁধে ধাক্কা খেলো। ইয়াজ এক পা পিছিয়ে দাঁড়িয়ে হেডফোনটা কান থেকে নামালো, তারপর বরফ শীতল দৃষ্টিতে ইয়াসের দিকে তাকালো। সেই চাহনি দেখে ইয়াস 2 সেকেন্ড চুপ করে থেকে শুকনো হাসি দিল। এইভাবে তাকাইতেছো কেন ভাই? খেয়ে নিবা নাকি আমাকে? ইয়াস ভ্রু তুলে গম্ভীর গলায় বলল, খাওয়ার মতো কিছু আছে নাকি? তোর রুচি এতটাও খারাপ না আমার। ইয়াজ বুক ফুলিয়ে বলল, অনেকেই তো একটু আগে খাইতে চাইছিল, তোর খেয়ে হজম করতে পারবে না, ফাউল না বকে সর এখান থেকে। ইয়াজ মাথা নেড়ে আবার হেডফোন কানে গুজে দিল। এই দিকে সামনে হাঁটতে থাকা ইকবাল দেওয়ান একবার পিছনে তাকিয়ে বলেন, তোরা 3 জন আসছিস নাকি ওখানে আকার ফোন দিয়ে আসছিস? ইয়াস সঙ্গে সঙ্গে গম্ভীর মুখ করে উত্তর দিল, আসছি আব্বু। 3 জন একসাথে এগিয়ে গেল। কিছুক্ষণ পর মর্নিং ওয়াক শেষ করে সবাই একসঙ্গে বাড়িতে ফিরে এলো। এসে সবাই ফ্রেশ হয়ে যে যার কাজে চলে গেল। অনাথ আশ্রমে পরদিন ভোরে ঘণ্টার শব্দে ঘুম ভাঙল সবার। সবাই একসঙ্গে উঠে নামাজ পড়ল। এরপর সারিবদ্ধভাবে নাস্তা দেওয়া হলো। ছোট্ট একটা প্লেটে রুটি আর সবজি। অন্য বাচ্চারা গল্প করতে করতে খাচ্ছিল, কিন্তু আদিবা মাথা নিচু করে নীরবে খেয়ে নিল। খাওয়া শেষ করে সে আশ্রমের মাঠে চলে এলো। মাঠের এক কোণে বিশাল একটা কদম গাছ, গাছটার নিচে পুরনো একটা সিমেন্টের বেঞ্চ। আদিবা গিয়ে সেখানেই বসে পড়ল। সকালের রোদ নরম পাতার ফাঁক দিয়ে তার মুখে এসে পড়ল। হালকা বাতাসে কোমর ছুঁয়ে যাওয়া কালো চুলগুলো উড়ছে। 2 হাত হাঁটুর উপর রেখে সে অন্যমনস্ক চোখে দূরের আকাশের দিকে তাকিয়ে আছে।
অকারণে কেন ইয়াজের উপর অভিমান করছে? ইয়াজের তো কোনো দোষ নেই, ওর ভালোর জন্যই তো এখানে রেখে গেছে। তার ছোট্ট মনটা এখনও বুঝে উঠতে পারেনি বিবাহের মাধ্যমে হালাল জিনিসের ভেতর আল্লাহ একটা টান সৃষ্টি করে দেয়, যার কারণে এমন ফিল হচ্ছে। সে শুধু একটাই কথা ভাবছে, ডাক্তার সাহেব কি আর কখনো আমাকে দেখতে আসবেন? এভাবে চুপ করে কতক্ষণ ধরে বসে আছে খেয়ালই নেই আদিবার। হঠাৎ চোখ গেল আশ্রমের মূল ফটকের সামনে এসে থামলো একটি কালো রঙের গাড়ি। গাড়ি থেকে নামলেন ইলহাম দেওয়ান এবং তার স্ত্রী আরিবা দেওয়ান। দুজনের হাতেই কয়েকটি বড় বড় কার্টন। আশ্রমে থাকা শিশুদের জন্য কাপড়, শুকনো খাবার, ওষুধ, বই, খাতা এসব নিয়ে তারা প্রায়ই আসেন। পাশাপাশি আশ্রম পরিচালনার জন্য নিয়মিত আর্থিক অনুদানও দেন। আশ্রমের সবাই তাদের খুব সম্মান করে। অধ্যক্ষা এগিয়ে এসে হাসি মুখে অভ্যর্থনা জানালেন, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। ইলহাম দেওয়ান আশ্রমের অফিস রুমে বসে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করতে লাগলেন। আরিবা দেওয়ান এদিকে শিশুদের সঙ্গে দেখা করতে বেরিয়ে গেলেন। ছোট ছোট বাচ্চারা তাকে দেখেই চারপাশে ভিড় করে ফেললেন। আন্টি, আমার জন্য কি এনেছেন? আমাকেও একটা চকলেট দেবেন? আরিবা সবার মাথায় হাত বুলিয়ে হাসি মুখে গল্প করতে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তার চোখ আটকে গেল মাঠের এক কোণে বড় কদম গাছটার নিচে একা বসে আছে ছোট্ট একটা মেয়ে। চারপাশে এত বাচ্চার কোলাহল, অথচ সে বাচ্চা একদম সম্পূর্ণ নীরব, মাথা নিচু করে কি যেন ভাবছে। মেয়েটার মুখে এমন এক ধরনের বিষণ্ণতা যা তার বয়সের সঙ্গে একদমই মানায় না। আরিবার বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। তিনি এগিয়ে গিয়ে আদিবার পাশে বসলেন। নরম গলায় বললেন, আম্মা, তোমার নাম কি? আদিবা একটু চমকে তাকালো। কয়েক সেকেন্ড চুপ থেকে আস্তে করে বলল, আদিবা, মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। আদিবা কোনো উত্তর দিল না। আরিবা মমতা ভরা দৃষ্টিতে মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইলেন। তুমি সবার সঙ্গে খেলছো না কেন? আদিবার নিচের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, ভালো লাগছে না। এখানে কবে এসেছো? এর আগে তো তোমাকে দেখিনি। গতকাল। ভয় লাগছে। আরিবা কিছু বলল না, শুধু ধীরে ধীরে মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। এ ছোট্ট উট্টুকই যেন আরিবার বুকের ভেতরটা নরম করে দিল। তিনি স্নেহভরা আদিবার মাথায় হাত রাখলেন। ভয় পেও না আম্মা, আল্লাহ সব ঠিক করে দেবেন। আদিবা প্রথমবারের মতো তার মুখের দিকে তাকালো। সেই চোখে ছিল অদ্ভুত এক শূন্যতা, আবার কোথাও যেন এক চিলতে আসার আলো। আর কিছুক্ষণ গল্প করে আরিবা উঠে গেল, অফিস রুমের দিকে চলে গেল। ভেতরে ঢুকতেই দেখলেন ইলহাম দেওয়ানের কাজ শেষ। তিনি অবাক হয়ে স্ত্রীকে দেখে বললেন, কোথায় গেলে? আরিবা চারপাশে একবার তাকিয়ে ধীর গলায় বললেন, ইলহাম, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। স্ত্রীর গলায় অন্যরকম গাম্ভীর্য টের পেয়ে ইলহাম উঠে দাঁড়ালেন। কি হয়েছে? একটু এদিকে আসো। দুজন অফিস রুমের বারান্দার এক পাশে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ চুপ থেকে আরিবা ধীরে ধীরে বললেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আরিবা মাঠের দিকে তাকিয়ে আঙুল তুলে দেখালেন, ওই যে কদম গাছের নিচে যে মেয়েটা বসে আছে, আমি ওকে দত্তক নিতে চাই। ইলহাম বিস্মিত হয়ে তাকালেন, কোন মেয়েটা? আমরা যখন ঢুকছিলাম তখন যে চুপচাপ বসেছিল, ওর নাম আদিবা। কয়েক মুহূর্ত নীরবতা। ইলহাম আবার মাঠের দিকে তাকালেন। ছোট্ট মেয়েটা এখনও একা একা বসে আছে। তার চোখে মুখে এমন এক নিঃসঙ্গতা যা যে কোনো মানুষের মন নরম করে দেওয়ার জন্য যথেষ্ট। আরিবার কণ্ঠ কেঁপে উঠল। জানো, ওর সঙ্গে একটু কথা বলেই মনে হলো মেয়েটার খুব আপন কাউকে দরকার। আমার খুব ইচ্ছে করছে ওকে নিজের মেয়ের মতো বড় করে তুলতে। ইলহাম স্ত্রীর দিকে তাকিয়ে মৃদু হাসলেন। এই মানুষটাকে তিনি খুব ভালো করেই চেনেন। আরিবা কোনো কিছুকে মন থেকে চাইলে তার পেছনে নিশ্চয়ই গভীর কোনো অনুভূতি কাজ করে। আর সত্যি বলতে তার নিজেরও বহুদিনের একটা অপূর্ণ ইচ্ছে ছিল, বাড়িতে তিনটা ছেলে, কখনো একটা মেয়ের কচি কণ্ঠে আব্বু ডাক শোনার সৌভাগ্য হয়নি। আর্থিক সামর্থ্যের কোনো অভাব নেই, তাহলে একটা অনাথ শিশুকে নিজের পরিবার দেওয়াই আপত্তি কোথায়?
ইলহাম ধীরে ধীরে স্ত্রীর হাতটা নিজের হাতে নিয়ে মৃদু হেসে বললেন, যদি তোমার মন থেকে ইচ্ছে হয়ে থাকে তাহলে আর দেরি কেন? আরিবার চোখ উজ্জ্বল হয়ে উঠল। মানে তুমি রাজি? অবশ্যই। আজ থেকেই ও আমাদের মেয়ে হওয়ার পথ শুরু হোক। আরিবার মুখে এমন এক তৃপ্তির হাসি ফুটে উঠল, যেন বহুদিনের অপূর্ণ স্বপ্নই হঠাৎ করেই বাস্তব হওয়ার আলো দেখতে শুরু করেছে। দুজনেই সিদ্ধান্ত নিলেন আজই আশ্রম কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিকভাবে দত্তক গ্রহণের প্রক্রিয়া শুরু করবেন। আদিবা তখনও কদম গাছের নিচে চুপচাপ বসেছিল। সকালের নরম রোদ একটু একটু করে তীব্র হচ্ছে। আশ্রমের অন্য বাচ্চারা মাঠ জুড়ে দৌড়ঝাঁপ করছে, কেউ লুকোচুরি খেলছে, অথচ কেউ কোলাহলের মাঝেও আদিবা যেন সম্পূর্ণ আলাদা এক জগতে হারিয়ে আছে। ঠিক তখনই আশ্রমের এক কর্মী আন্টি দ্রুত হেঁটে এসে মৃদু হেসে বললেন, আদিবা মা, এখানে বসে আছো কেন? চলো, তোমাকে অফিসে যেতে হবে। আদিবা মুখ তুলে তাকালো। অফিসে কেন আন্টি? মহিলা স্নেহের সঙ্গে বললেন, তোমার জিনিসপত্র গুছিয়ে নাও, তোমার কাগজপত্রের কাজ প্রায় শেষ। আজ তোমাকে একজন দত্তক নিতে এসেছেন। কথাটা শুনেই আদিবা যেন জমে গেল। দত্তক তাকে কয়েক সেকেন্ড সে কোনো কথাই বলতে পারল না। তার ছোট্ট বুকের ভেতরটা কেমন যেন ধড়ফড় করে উঠল। সে ফিস করে জিজ্ঞেস করলো, কে কে আমাকে নিয়ে যাবে? মহিলা শুধু মুচকি হেসে বললেন, সেটা অফিসে গেলেই দেখতে পাবে। এরপর তিনি অন্য কাজে চলে গেলেন। আদিবা স্থির হয়ে বসে রইল। তার মাথার ভেতর যেন একসঙ্গে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো। হঠাৎ করেই তার মনে পড়ে গেল সাদা রঙের সেই গাড়িটার কথা। মনে পড়ে গেল ইয়াজের মুখ, এতিমখানার গেটের সামনে দাঁড়িয়ে থাকা শেষ মুহূর্তটা। অজান্তেই আদিবা চোখ ভিজে উঠল। সে মনে মনে ভাবল, আমি যদি এখন অন্য কারো সঙ্গে চলে যাই তাহলে ডাক্তার সাহেবের সঙ্গে কি আর কোনো দিন দেখা হবে? আরও একটা প্রশ্ন তার ছোট্ট মনটাকে কুড়ে কুড়ে খেতে লাগলো। সবাই তো বলেছিল আমাদের বিয়ে হয়েছে, যদিও আমি কিছুই বুঝিনি। সব কিছু এত হঠাৎ হয়েছিল, তবুও যদি সত্যি হয়ে থাকে তাহলে সেটার কি হবে? 12 বছরের শিশু মন এসব সম্পর্কে জটিলতা বোঝে না। সে শুধু এতটুকুই বুঝতে পারছে, একদিনের ব্যবধানে তার জীবনটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল সে ছিল এক জায়গায়, আজ আরেক জায়গায়, এখন আবার কোথাও চলে যেতে হবে। নিজের ভবিষ্যৎ সম্পর্কে তার কোনো সিদ্ধান্ত নেই, কোনো ধারণাও নেই। নিঃশব্দে চোখের কোণটা মুছে আদিবা উঠে দাঁড়ালো। রুমে ফিরে ছোট ব্যাগটার চেইন খুলে আবার দেখে নিল সব কিছু ঠিক আছে কি না। ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ধীর পায়ে অফিস রুমের দিকে হাঁটতে লাগলো। দরজার সামনে এসে থমকে দাঁড়ালো সে। ভেতরে ঢুকেই অবাক হয়ে গেল। সামনেই দাঁড়িয়ে আছেন সেই ভদ্র মহিলা, যিনি একটু আগেই মাঠে এসে তার সঙ্গে গল্প করছিলেন, আর তার পাশে দাঁড়িয়ে আছেন সেই ভদ্রলোক। আদিবা বিস্মিত চোখে দুজনের দিকে তাকিয়ে রইলেন। মুখ দিয়ে শুধু বের হলো, আপনি? আদিবা দেওয়ান মিষ্টি করে হেসে তার কাছে এগিয়ে এলেন। এক মুহূর্ত দেরি না করে 2 হাত বাড়িয়ে আদিবাকে নিজের বুকে জড়িয়ে নিলেন। মমতায় ভরা কণ্ঠে বললেন, ভয় পেও না আম্মা। হঠাৎ এমন স্নেহ পেয়ে আদিবা একেবারেই স্থির হয়ে গেল। কতদিন কেউ এভাবে তাকে বুকে জড়িয়ে ধরেনি, সে নিজেও মনে করতে পারল না। আদিবা তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন। আজ থেকে তুমি আর একা নও। আদিবা কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। ইলহাম দেওয়ান এগিয়ে এসে মৃদু হেসে বললেন, কেমন আছো মা? আদিবা আস্তে করে মাথা নেড়ে বলল, ভালো। এরপর আশ্রমের অধ্যক্ষা প্রয়োজনীয় কাগজপত্র আরেকবার যাচাই করলেন। সব আনুষ্ঠানিকতা শেষ হতেই কিছুটা সময় লাগলো। শেষবারের মতো আশ্রমের সবাই আদিবার মাথায় হাত রেখে দোয়া করলেন। অধ্যক্ষা স্নেহভরা গলায় বললেন, ভালো থেকো মা, মন দিয়ে পড়াশোনা করবে। আদিবার চুপচাপ মাথা নেড়ে সম্মতি জানালো। তারপর আরিবা দেওয়ান তার হাতটা নিজের হাতে শক্ত করে ধরে অফিস রুম থেকে বেরিয়ে এলেন। তিনজন ধীরে ধীরে গাড়ির দিকে হাঁটতে লাগলেন। গাড়ির দরজা খুলে আরিবা খুব যত্ন করে আদিবাকে ভেতরে বসালেন, নিজেও পাশে গিয়ে বসলেন। দরজা বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্তে আদিবা একবার জানালার বাইরে তাকালো। অকারণেই আবার মনে পড়ে গেল ইয়াজের কথা। মনে হলো যদি তিনি হঠাৎ কোথা থেকে এসে বলেন আদিবা, কিন্তু চারপাশে শুধু সকালের নীরবতা। কেউ এলো না।
আদিবা নিঃশব্দে চোখ নামিয়ে নিল। ধীরে ধীরে গাড়িটা আশ্রমের গেট পেরিয়ে নতুন এক অজানা গন্তব্যের দিকে এগিয়ে চলল। বিকেলের নরম আলো তখন ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে চারপাশে। কালো রঙের গাড়িটা বিশাল লোহার গেট পেরিয়ে ধীরে ধীরে দেওয়ানবাড়ির আঙিনায় ঢুকে থামলো। গাড়ির শব্দ শুনেই ভেতর থেকে একজন কাজের লোক এগিয়ে এলো। আরিবা দেওয়ান আগেই নেমে এসে দরজা খুলে আলতো করে আদিবার দিকে হাত বাড়িয়ে দিলেন। এসো আম্মা, এটাই তোমার নতুন বাড়ি। আদিবা ধীর পায়ে গাড়ি থেকে নামলো। মাথা উঁচু করে বিশাল বাড়িটার দিকে তাকাতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এত বড় বাড়ি সে আগে কখনো দেখেনি। বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করছে। আরিবা তার হাত শক্ত করে ধরে ভেতরে নিয়ে গেলেন। ড্রয়িং রুমে ঢুকতেই সোফা থেকে উঠে দাঁড়ালেন ইকবাল দেওয়ান। ইলহাম দেওয়ান আদিবার কথা আগেই ফোন করে জানিয়েছেন, উনাকে আর মেহজাবিন দেওয়ানকে। ইকবাল দেওয়ান মুখ ভরা হাসি নিয়ে তিনি এগিয়ে এসে আদিবার মাথায় স্নেহের হাত রেখে বললেন, মাশা আল্লাহ, এ তো একদম আমাদের রাজকন্যা। আদিবার লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। ইকবাল দেওয়ান আবেগ ভরা কণ্ঠে বললেন, অনেক বছর ধরে এই বাড়িতে একটা ছোট্ট মেয়ের অভাব অনুভব করেছি। আল্লাহ আজ সেই অভাব পূরণ করে দিলেন, আলহামদুলিল্লাহ। ঠিক তখনই বাহিরে আরেকটা গাড়ি এসে থামলো। হাসপাতাল থেকে ডিউটি শেষ করে ফিরেছেন মেহজাবিন দেওয়ান। ঘরে ঢুকেই তিনি অবাক হয়ে আদিবার দিকে তাকিয়ে রইলেন। তারপর হাসি মুখে এগিয়ে এসে বললেন, এই তো আমাদের ছোট্ট রাজকুমারী। কোনো সংকোচ না করেই তিনি আদিবার পাশে বসে পড়লেন। আলতো করে গাল ছুঁয়ে দিয়ে বললেন, তোমার নাম আদিবা, তাই তো? আদিবা আস্তে করে মাথা নেড়ে বলল, জি। বাহ, খুব সুন্দর নাম। আমি তোমার বড় আম্মু হই। মেহজাবিন আদিবার চুলে হাত বুলিয়ে দিলেন। আচ্ছা আম্মা, আমি হসপিটাল থেকে এলাম, ফ্রেশ হয়ে নিই, তারপর একসাথে বসে গল্প হবে বলে তিনি নিজের রুমে চলে গেলেন। এরই মধ্যে একটু পরেই ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরল ইয়াশ আর ইউভান। ঘরে ঢুকেই দুজনের চোখ পড়ল সোফায় বসে থাকা ছোট্ট মেয়েটার দিকে। ইউভান অবাক হয়ে বলল, এটাই কি আমাদের ছোট বোন? আরিবা দেওয়ান হাসতে হাসতে বললেন, হ্যাঁ। কথাটা শুনে দুই ভাইয়ের মুখে একসঙ্গে প্রশস্ত হাসি ফুটে উঠল। ইয়াশ এগিয়ে এসে আদিবার সামনে হাঁটু গেড়ে বসে মুচকি হেসে বলল, আসসালামু আলাইকুম আদি। আমি ইয়াশ ভাই, আম্মু বলেছে ফোন করে তোর কথা। ইউভানও সঙ্গে সঙ্গে পাশে বসে বলল, আর আমি ইউভান ভাই। মাশাআল্লাহ, আমার বোনটা শুধু আমার বোন বলে ইউভান আদিবাকে এক পাশ থেকে জড়িয়ে নিল নিজের সাথে। আদিবার এতেই কোনো অস্বস্তি বোধ হলো না কেন জানি। খুব ভালো লাগছে তার সবার সাথে কথা বলে। এর ভিতরেই ইয়াশ আদিবার হাত টেনে নিচের দিকে নিয়ে এসে জড়িয়ে ধরল। এই ইউভান, শুধু তোর বোন মানে কি হে? দুই ভাইয়ের এমন মজার খুনসুটি দেখে ঘরের সবাই হেসে উঠল। আদিবার ঠোঁটের কোণেও অজান্তে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। এরপর থেকে ইয়াশ আর ইউভান তাকে নিয়ে গল্প জুড়ে দিল। সাধারণত কারো সাথে এভাবে কখনো মিশে নেই, কিন্তু ওদের সাথে অল্পতেই মিশে গেল। কি করে বুঝতে পারছেন না। আর সব কিছুর মাঝেও আদিবা বারবার অবাক হয়ে চারপাশের মানুষগুলোর দিকে তাকাচ্ছে। মাত্র একদিন আগেও সে ছিল সম্পূর্ণ একা। আজ হঠাৎ করেই এতগুলো মানুষ তাকে নিজের আপন করে নিয়েছে। কেউ তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কেউ পাশে বসিয়ে গল্প করছে, কেউ আবার ছোট বোন বলে ডাকছে। এসব কি সত্যি তার সঙ্গে ঘটছে? তার ছোট্ট বুকটা অদ্ভুত এক উষ্ণতায় ভরে উঠল। মনে মনে সে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা করেন নিশ্চয়ই ভালোর জন্যই করেন। হয়তো আমার সঙ্গে এত খারাপ কিছু ঘটেছিল বলেই তিনি আমাকে এমন কিছু ভালো মানুষ উপহার দিয়েছেন। এই প্রথমবারের মতো আদিবার মনে হলো হয়তো এই পৃথিবীতে এখনও তার জন্য একটা আপন ঠিকানা আছে। এই মানুষগুলোর ভালোবাসার মাঝেই হয়তো সে নতুন করে বাঁচতে শিখবে। রাত তখন প্রায় 10টা। সারাদিনের ব্যস্ততা শেষে দেওয়ানবাড়ির ড্রয়িং রুমে সবাই বসে গল্প করছে। ইকবাল দেওয়ান পুরনো দিনের মজার স্মৃতি শোনাচ্ছেন। ইউভান মাঝে মধ্যে কথা কেটে হাসির খোরাক জোগাচ্ছে। মেহজাবিন দেওয়ানও বসে আছে। আরিবা দেওয়ান আদিবার সামনে এসে এক প্লেট ফল এগিয়ে দিয়ে বলেন, আরেকটু খাও আম্মু, সারাদিন ঠিকমতো কিছুই খাওনি। আদিবা লাজুক হেসে মাথা নেড়ে ছোট্ট একটা টুকরো ফল মুখে দিল।
ঠিক তখনই মূল দরজা খুলে ভেতরে ঢুকলো ইয়াজ। সাদা শার্টের হাতা কোনই পর্যন্ত গোটানো, মুখ জুড়ে ক্লান্তির ছাপ। সারাদিনের কাজের ধকল যেন স্পষ্ট ফুটে উঠেছে তার চোখে মুখে। ঢুকেই অন্যমনস্কভাবে বলল, আসসালামু আলাইকুম। সবাই একসঙ্গে সালামের উত্তর দিল। ইয়াজ আর কারো দিকে না তাকিয়ে সোজা নিজের রুমের দিকে যেতে উদ্যত হলো। ঠিক তখনই ইকবাল দেওয়ানের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, ইজু দাঁড়া তো বাবা। বাবার ডাক শুনে থেমে গেল ইয়াজ। ধীরে ধীরে ঘুরে সামনে এগিয়ে এলো। জি আব্বু। কথাটা বলতে বলতেই তার চোখ হঠাৎ গিয়ে আটকে গেল সোফার দিকে। ইউভান আর ইয়াসের মাঝখানে চুপচাপ বসে আছে আদিবা। এক মুহূর্তে থমকে গেল ইয়াজ। চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। আদিবা এখানে কিভাবে? অন্যদিকে আদিবাও ইয়াজকে দেখে স্থির হয়ে গেল। ডাক্তার সাহেব তিনি এই বাড়িতে? দুজনেই কয়েক সেকেন্ড শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। কারো মুখে কোনো কথা নেই। মেহজাবিন দেওয়ান ভ্রু কুঁচকে বললেন, এই যে রাজপুত্র, সারাদিন তোমার কোনো খোঁজই থাকে না। এত ব্যস্ত থাকো যে একটা ফোন দেওয়ার সময় পাও না। উল্টো কেউ ফোন দিলেও ঠিকমতো রিসিভ করো না। ইয়াজ যেন কিছুই শুনছে না। তার সমস্ত মনোযোগ এখন শুধু আদিবার দিকেই। মেহজাবিন আবার গম্ভীর স্বরে বললেন, এসো একটা খুব গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইয়াজ যেন যন্ত্রচালিত মানুষের মতো এগিয়ে এসে সোফায় বসে পড়ল। চোখ এখনও আদিবার মুখে স্থির। মেহজাবিন আদিবার কাঁধে হাত রেখে মুচকি হেসে বললেন, আদিবা এ হচ্ছে তোমার বড় ভাইয়া। ইয়াজ তারপর ইয়াজের দিকে তাকিয়ে বলেন, আর ইয়াজ এ হচ্ছে তোমার ছোট বোন আদিবা। ছোট বোন শব্দ দুটো যেন ইয়াজের কানে অদ্ভুতভাবে প্রতিধ্বনিত হলো। এদিকে আদিবার হাত পা কাঁপতে শুরু করেছে। মাথার ভেতর যেন সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? ডাক্তার সাহেব এই বাড়ির ছেলে তাহলে? মেহজাবিন দুজনের অবাক মুখ দেখে হেসে ফেলল। আরে তোরা এমন করে তাকিয়ে আছিস কেন? আজই তো ওকে আমরা দত্তক নিয়েছি। এখন থেকে আদিবা আমাদের পরিবারেরই নতুন সদস্য। এরপর তিনি পুরো ঘটনাটা শুরু থেকে শেষ পর্যন্ত খুলে বলেন। আজ থেকেই আদিবা আইনগতভাবে দেওয়ান পরিবারের একজন হয়ে গেছে। সব শুনে ইয়াজ কয়েক মুহূর্ত নিশ্চুপ বসে রইল। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলল। বিড়বিড় করে বলল, এটাই শুধু বাকি ছিল। ভাগ্যের এমন নিষ্ঠুর পরিহাস সে কল্পনাও করেনি। সে যে মেয়েটিকে পরিস্থিতির চাপে নিজের কাছ থেকে দূরে সরিয়ে অনাথ আশ্রমে রেখে এসেছিল, আজ সেই মেয়ে তার নিজের বাড়িতে আর সবার কাছে তার ছোট বোন। মাথার ভেতর যেন অসংখ্য প্রশ্ন, অপরাধবোধ আর অসহায়তা একসঙ্গে আঘাত করতে লাগলো। অন্যদিকে আদিবাও নির্বাক। সে শুধু ইয়াজের দিকে তাকিয়ে আছে। তার ছোট্ট মন কিছুই বুঝতে পারছে না। শুধু এটুকুই বুঝতে পারছে, যার কথা সে সারাদিন ভেবেছে আল্লাহ তাকে আবার তার সামনে এনে দাঁড় করিয়েছেন। কিন্তু এভাবে কেন? ইয়াজ আর এক মুহূর্ত সেখানে বসলো না। কারো দিকে আর না তাকিয়ে শান্ত গলায় বলল, আমি খুব ক্লান্ত, একটু বিশ্রাম নেব। কেউ কিছু বোঝার আগেই সে উঠে দাঁড়ালো। একবারও আদিবার সঙ্গে কোনো কথা বলল না, শুধু ক্ষণিকের জন্য তার দিকে তাকালো। পরের মুহূর্তেই ইয়াজ ঘুরে নিজের রুমের দিকে চলে গেল। আর ড্রয়িং রুমে বসে থাকা আদিবা তার চলে যাওয়ার পথের দিকে নির্বাক চোখে তাকিয়ে রইল। তার ছোট্ট বুকের ভেতরটা অজানা এক অনুভূতিতে ভারী হয়ে উঠল। সে এখনও বুঝতে পারছে না তার জীবনে ঠিক কী ঘটতে যাচ্ছে। রাত প্রায় ৩টা। পুরো দেওয়ান বাড়ি তখন গভীর নীরবতায় ডুবে আছে। চারপাশে পিনপতন নীরবতা। হঠাৎই কারো মৃদু ডাকে আদিবার ঘুম ভেঙে গেল। চুটকে ঘুম জড়ানো চোখে ধর্মর করে উঠে বসল সে। আধো অন্ধকার ঘরের এক কোণে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। আদিবার বুক ধক করে উঠল। কে কে ওখানে? ভয়ে কাঁপতে কাঁপতে সে বিছানার পাশের সুইচটা অন করলো। টুপ করে আলো জ্বলে উঠতেই ছায়ামূর্তিটা স্পষ্ট হয়ে গেল। আদিবা বিস্ময়ে চোখ বড় বড় করে ফেলল। আপনি? সামনে দাঁড়িয়ে আছে ইয়াজ, কালো ট্রাউজারের সঙ্গে সাদা ফুল হার টি শার্ট, হাতা দুটো কোণই পর্যন্ত গোটানো, চুলগুলো এলোমেলো,
মনে হচ্ছে সবে মুখে পানি দিয়ে এসেছে, চোখে মুখে ক্লান্তি, কিন্তু সেই চেনা গম্ভীর ভাবটা একটুও বদলায়নি। অন্যদিকে ইয়াজ আলো পড়তেই আদিবার দিকে দৃষ্টি আটকে গেল। ঘুম থেকে উঠে বসা আদিবার চেহারাটা অদ্ভুত মায়াময় লাগছে। ঘন কোমর ছোঁয়া কালো চুলগুলো এলোমেলো হয়ে বিছানা জুড়ে ছড়িয়ে আছে। ঘুম জড়ানো বড় বড় চোখ, শ্যামলা মুখে নিষ্পাপ এক আবেশ, পরনে হালকা গোলাপি রঙের সুতি পাতলা একটা জামা, আর সাদা ওড়নাটা একপাশে সরে গিয়ে কাঁধের উপর আলগাভাবে ঝুলে আছে। এক মুহূর্তের জন্য ইয়া চুপ করে তাকিয়ে রইল। তারপর নিজের দৃষ্টি সরিয়ে নিয়ে কপালে হাত বুলিয়ে গম্ভীর গলায় বলল, এত ভয় পাওয়ার কিছু নেই, আমি বাঘ না, ভাল্লুকও না। আদিবা এখনও হতভম্ব। আপনি এত রাতে এখানে? ইয়াস দীর্ঘশ্বাস ফেলল। তোর সঙ্গে সম্পর্কের এমনিতেই আমার অভাব নেই, তার ওপর একটার সঙ্গে আরেকটা এমনভাবে জড়িয়ে যাচ্ছে যে মাথায় কাজ করছে না, বলেই বিছানার একপাশে দূরত্ব বজায় রেখে বসে পড়ল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, চুটকে বউ, তোকে তো এতিমখানায় রেখে এসেছিলাম, বড় হয়ে জোয়ান স্বামী পাবি বলে, তা না, আবার আমার বাড়িতেই ফিরে এলি, যাও তাও বাড়ির মেয়ে হয়ে। কিরে, আমাকে সুগার ড্যাডি বানানোর ইচ্ছা নাকি? আস্তাগফিরুল্লাহ। কথাটা শুনে আদিবা হাঁ করে শুধু ইয়াজের দিকেই তাকিয়ে রইল। তার মাথায় যেন কিছুই ঢুকছে না। কিছুক্ষণ পরে আস্তে করে বলল, আমার জন্য আপনাকে এত ঝামেলায় পড়তে হচ্ছে। ইয়াজ ভ্রু কুঁচকে তাকালো। অত বেশি কথা ভালো না, চুটকে। তার গলা আবারও কঠিন হয়ে উঠল। একটা কথা ভালো করে শুনে রাখ, বাড়ির কেউ আমাদের ব্যাপারে কিছু জানতে পারবে না। যেমনভাবে সব চলছে তেমনভাবেই চলবে। আদিবা চুপচাপ মাথা নেড়ে বলল, জি। ইয়াজ আবার বলল, যদি সবাই জানতে পারে আমার কোনো কথা কিছুই না শুনে আমার মা নিজেই আমাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে পারে, তাই কাউকে একটা কথা বলবি না। আদিবা নিচের দিকে তাকিয়ে মৃদু স্বরে বলল, আমি কাউকে কিছু বলবো না। ঘরটা আবার নীরব হয়ে গেল। দুজনের মাঝখানে শুধু ঘড়ির টিকটিক শব্দ। ইয়াজ ধীরে ধীরে উঠে দাঁড়ালো। দরজার কাছে গিয়ে থেমে পেছন ফিরে বলল, দরজা লক করে ঘুমিয়ে পড়, রাত অনেক হয়েছে। আদিবা আস্তে করে বলল, আচ্ছা। আর কোনো কথা না বলে ইয়াজ দরজা খুলে নিঃশব্দে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার পরও আদিবা অনেকক্ষণ স্থির হয়ে বসে রইল। সে এই পরিবারকে হারাতে চায় না, আর যেখানে তাদের সম্পর্কের কোনো ভিত্তি নেই সেখানে কারো কিছু না জানাই ভালো। এত ছোট বয়সে তাকে বড়দের মতো ম্যাচিওর করে তুলেছে পরিস্থিতি। সকালের জগিং শেষ করেই ইউভান সোজা হাসপাতালে চলে এলো। হাসপাতালে তার আজ তেমন কোনো কাজ নেই। আসলে সে এসেছে একজনের খোঁজে। তিনি এই হাসপাতালেরই একজন ডাক্তার, ইকবাল দেওয়ানের ঘনিষ্ঠ বন্ধুর মেয়ে। বয়সে ইউভানের চেয়ে বেশ কয়েক বছরের বড়, তবে বয়সের সেই ব্যবধান কখনোই ইউভানের কাছে বাধা হয়ে দাঁড়ায়নি, বরং সুযোগ পেলেই নানান অজুহাতে হাসপাতালে চলে আসে। শুধু একবার মানুষটার সঙ্গে দেখা হবে, দু চারটা কথা বলা হবে, এই আশাতেই ইউভান সোজা ঢুকে গেল জারার কেবিনে। গিয়ে দেখতে পেল যারা বসে আছে। ইউভান সামনে চেয়ারে গিয়ে বসতেই শব্দ পেয়ে যারা ওর দিকে তাকালো। এইখানে কি সকাল সকাল আবার চলে এসেছিস দালাতে? ইউভান, এসব পাগলামো কবে ছাড়বি?